প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাইল বিএনপি, অবশেষে টিউলিপের পদত্যাগ। আজ 4 কমিশন প্রতিবেদন দেবে, স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করবে সংস্কার কমিশন। দৈনিক যুগান্তর, অভিন্ন দাবি মিত্রদেরও এবছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ। সালমানের ৬,৮০০ কোটি টাকার শেয়ার জব্দ। দৈনিক সমকাল, আমলাদের চাপে পিছু হটছে কমিশন, সরকারের অবস্থান যাচাই করতে চায় বিএনপি, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ। কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচন ঘোষণাপত্র ঘিরে উত্তাপ, সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি, অন্তর্বর্তী সরকারের খসড়া প্রকাশ সামান্য সংশোধন, ফেসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দিব হাসনাত আবদুল্লাহ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, নিয়ন্ত্রণহীন দখল, চাঁদাবাজি, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, মোট 505 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করছে 2টি কমিশন। মানব জমিন, উপদেষ্টারা এখন কি করবেন? দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ প্রতিদিন, চাপ বাড়ছে নির্বাচনের, প্রধান উপদেষ্টার উইন্ডো ধরে ভোটের প্রস্তুতি চলছে ইসি, বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগের পাহাড়। খবরের কাগজ, কোন পথে সংস্কার, দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ। দৈনিক জনকণ্ঠ, 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ। দেশ রূপান্তর, নির্বাচনী ছকে রাজনৈতিক দল। দৈনিক দিনকাল, শেষ ক্যানেলে পানি ছাড়া হবে আজ, খরায় কৃষকের আশীর্বাদ তিস্তা প্রকল্প। কালবেলা শিরোনাম, 10 শিল্প গ্রুপের অর্থ পাচার অনুসন্ধান হোঁচট খেল, ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে 15 লাখ প্রবাসী বাংলাদেশি। আমার দেশ, 4 লাখ কোটি টাকা লুটে নেবে আদানি, জুলাই বিপ্লবের দর্শন ও রাজনীতি। দৈনিক করতোয়া, দুর্নীতির বিরুদ্ধে কঠোরতা, টিউলিপ সিদ্দিকের পদত্যাগ। দৈনিক বাংলা, 4টি কমিশন সংস্কার প্রতিবেদন জমা দেবে আজ, চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন। ইনকিলাব, পরিষ্কার বার্তা চায় জনগণ, ব্যাংকিং সেবা খাতে এখনও ভারতীয় আধিপত্য। রূপালী বাংলাদেশ, রাজনীতিতে অশান্তির আভাস, গুচ্ছভর্তি নিরীক্ষা নিয়ে টালমাটাল, বিনিয়োগ সংস্থাগুলোকে একসাথে আনতে নির্দেশ প্রধান উপদেষ্টার। আপনি শিরোনাম শুনলেন। গত কয়েকদিন ধরে যে আলোচনাটি টিউলিপ সিদ্দিকির দুর্নীতি, আজকে অবশেষে শিরোনাম হলো অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ। উনি 2015 সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। 2024 সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয় পান তিনি, এবং গত বছরের জুলাই মাসে অর্থনৈতিক বিষয়ক মিনিস্টার হন। দুর্নীতির নানা অভিযোগের মধ্যে গতকাল পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। ওনার কিন্তু যে দায়িত্ব, সে দায়িত্ব হলো আবার যে দুর্নীতি দমন, দুর্নীতি কমানো ইত্যাদিটা তার দায়িত্বের ভিতরে ছিল। তো আসলে এটা বাংলাদেশ হলে কিছুই হতো না। এরকম বহু অভিযোগ, চাক্ষুষ অভিযোগও মানে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু এটা অভিযোগ এসছে, যেমন ওখানেও কিন্তু তার বিরুদ্ধে কিছুটা তদন্ত মতন করা হয়েছে, এবং সেখানে তারা কিন্তু বলেছে যে ঠিক সরাসরি সম্পৃক্ততার ওরকম অভিযোগ আমরা পাইনি এখনো সামনে পাবে কিনা জানি না, কিন্তু এখনো পাইনি। এটাই হলো পার্থক্য, যে তাদের ভিতরে গণতন্ত্রের চর্চাটা আছে বলেই আজকে টিউলিপ কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করলেন, নিজেই পদত্যাগ করলেন। তাকে মানে টেনে হেঁচড়ে নামানো প্রয়োজন হয় নাই। আর কষ্টকর এটাই যে একজনের কারণে একটি দেশ, একটি পরিবারেরও কি বিপর্যয়। কারণ টিউলিপের কিন্তু যখন 2015 সালে সে জয়লাভ করলো, সারা দেশ খুশিতে আনন্দে উদ্বেলিত ছিল।
এটা বাঙালি দেশ হিসেবে, বাংলাদেশি হিসেবে বিরাট একটা সাফল্য। আমার মানুষ হ্যাঁ, পরপর 4 বারে সে নির্বাচিত। তার যে ক্লিন ইমেজটা ছিল, সেই ইমেজটা খুব বাধাগ্রস্ত হলো এবং সেই ইমেজটার উপরে একটা ছায়া পড়লো। এখন কতটুকু সে, এটা আসলে কখনো কাঙ্ক্ষিত ছিল না, কখনোই কাঙ্ক্ষিত ছিল না। এবং মানে টিউলিপ বলতেই যেই সুন্দর হাস্যোজ্জ্বল একটা মুখ এবং যেই চেহারাটা আমাদের ভেসে আসতো, ক্লিন ইমেজের একটা চেহারা ভেসে আসতো, আনফর্চুনেটলি সেখানেও এখন আমরা একটু বাঁকা চোখে দেখছি, একটা কালো ছায়া পড়েছে। এবং এটা আবারও আমি বলতে চাই যে সে নিজে যতটুকু না ইনভলভ, তার পারিবারিকভাবে হয়তো বা তার উপরে আরও বেশি আসর হয়েছিল। তবে যাই হোক, মানে এটা সত্যি সত্যি খুব বড় একটা দৃষ্টান্ত যে এটা তো বাংলাদেশে না, টিউলিপ তো বাংলাদেশের মন্ত্রী না, সে ইংল্যান্ডের। সেখানে সামান্য এই আলোচনা হওয়া মাত্রই কিন্তু তিনি পদত্যাগ করে ফেললেন। এই জিনিসগুলো আমাদের নেতাদের, আপনি যেটা বলতে চাইছেন যে আমরা যেন এইসব দৃষ্টান্ত একটু অনুকরণ না করি, অন্তত মানে কগনিজেন্সে নেই, যে একটু ধর্তব্যে নেই আর কি। নিশ্চয়ই তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই উনি তো পদত্যাগ করলেন এবং পদত্যাগের পরেও নিশ্চয়ই সেখানে চুলচেরা বিশ্লেষণ হবে, আদৌ ঘটনা হবে। এবং এখানে তো তার ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে বলেছে যে ফর ইউ দ্য ডোর ইজ ওপেন। রাইট রাইট। তো সুতরাং দেখা যাক, লেটস সি কি দাঁড়ায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, খুব জোর দিয়ে বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব এবং অভিন্ন দাবি মিত্রদেরও। কি মনে হয় আপনার? আমি মনে করি যে মির্জা ফখরুল অশনি সংকেতটা দেখতে পাচ্ছেন। অশনি সংকেত? হ্যাঁ। কিরকম সেটা আমি বলছি। সারা দেশে, আমি জাস্ট পরশুদিন গেলাম রূপগঞ্জে। তো সেখানে একটা মোড় আছে, এখানে আগে লেখা ছিল আওয়ামী লীগের মোড়। আওয়ামী লীগের মোড়? আওয়ামী লীগের, মানে একটা মোড়ের নাম আওয়ামী লীগের মোড়। আচ্ছা, ওকে, ফাইন। এটা কি এখন বিএনপির মোড়? পরশুদিন যে দেখলাম বিএনপির মোড়। ওমা, তাই নাকি? হ্যাঁ, সারা পথে যত পোস্টার ছিল সব ছিল আওয়ামী লীগ এবং পাল্টে গেছে, সব পাল্টে গেছে, এখন সব বিএনপি। আচ্ছা। আর বিভিন্ন জায়গায় বিএনপি বা তার সমর্থিত দলগুলো, তাদের কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে চাঁদাবাজি এবং মানে 2 নম্বরি কাজে অর্থ উপার্জনের দিকে, এটা যদি কন্টিনিউ করে তাহলে বিএনপির আমলের যেই ভুলগুলো, ত্রুটিগুলো, সেগুলো মানুষের মাথায় খুব দ্রুত ভেসে উঠবে, আবার এটা রিফ্লেক্টেড হবে, ফিরে আসবে। ফেসবুকে যেমন মেমোরি ফিরে আসে, ওই দিনে কি ঘটেছিল, হ্যাঁ, তো ওই মেমোরি ফিরে আসবে। এবং ফিরে আসলে কিন্তু তখন বিএনপির পক্ষে ইলেকশনটা খুব কঠিন হয়ে যাবে। যত দেরি হবে, কারণ এটা তারা বুঝতে পারছে যে তাদের সেই কন্ট্রোলটা নেই। আনফর্চুনেটলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন, রিপিটেডলি বলছেন, কিছু অ্যাকশনও নিয়েছেন, নিয়ে তো লাভ নাই। কারণ এই মানে বুভুক্ষ যারা 15 বছর 17 বছর যারা, হ্যাঁ, 15 বছর 17 বছরে যারা মানে ক্ষুধা পেটে বসে আছে, পালিয়ে বেরিয়েছে না, তাহলে আমি আপনার একটা ছোট্ট প্রশ্ন করি। তাহলে মানুষ কিন্তু অলরেডি বলা শুরু করেছে, তাহলে আগে কি ছিল? তাহলে আগেই তো ভালো ছিল। যদি একটা খালি ওই যে আপনি বললেন আওয়ামী লীগের মোড় যদি বিএনপির মোড় হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের অফিস বিভিন্ন জায়গায়, যেটা আওয়ামী লীগের অফিস হিসেবে ছিল সেটা এখন বিএনপির অফিস। যেটা মানে শ্রমিক লীগের অফিস ছিল সেটা এখন শ্রমিক দলের অফিস। মানে এইখানে কি শুধুই আওয়ামী লীগ করছে না, বিএনপি করছে, অন্য দল অন্য দলের কোনো খবর নাই? আমি এখন দেখিনি, আমি শুধু এটাই দেখলাম। এবং সেই কারণে এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো, আপনি যত কথাই বলেন, আমি যতটুকু ফিল করি, প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী এরা কিন্তু লং টার্ম থাকবে বলে চায় না। 2-1 যেতে পারে যারা নতুন এসছেন এবং মানে এই ক্ষমতার এনার্জেটিক ইত্যাদি ব্যাপারগুলো আছে, কিন্তু তারা চাচ্ছে যেটা যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়া। কারণ পূর্ণ সংস্কার, আসলে সংস্কার হচ্ছে একটা
চলমান প্রসেস। এটাকে যদি আপনি বলেন যে আমি 1-2 বছরের ভিতরে সমস্ত সংস্কার করে ফেলবো, ইট ইজ ইম্পসিবল। এটার প্রসেসটা আপনাকে শুরু করে দিতে হবে। প্রসেসটা শুরু করলে বাকিটা পরবর্তীতে যারাই থাকবে তারা সেটা চেষ্টা করবে। যদি তারা সেই জিনিসটা চায় তাহলে তারা সেটা চেষ্টা করবে। এখন আমি যে কথাটা বলছিলাম যে উপদেষ্টা মণ্ডলীও দেখছে যে তারা তো আসলে নির্বাচিত সরকার না, এবং নির্বাচিত সরকার না দেখে তারা অনেক কিছু করতে পারছে না। দেখেন পরশুদিন ভারতীয় সেনাপ্রধানের একটা বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নির্বাচনের পরেই সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ তারাও চাচ্ছে নির্বাচিত সরকার। তো এখন সবাই চাচ্ছে নির্বাচিত সরকার, আর উপদেষ্টা মণ্ডলী যদি শুধু কয়েকজন ছাত্র আর কয়েকজন মিলে যদি চায় যে সংস্কার, কারণ এই সংস্কার তো হবে না, এই সংস্কার তারা জীবন শেষ করেও করতে পারবে না। কারণ হলো সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং এটা কখনই শেষ হয় না, প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হয়। আপনি যেহেতু সংস্কারের কথা বললেন, তার আগে জুলাই ঘোষণা নিয়ে একটা বেশ তোলপাড় চলছে। ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বিএনপি সহ রাজনৈতিক দলের কাছে 3-4 দিন আগে খসড়া ঘোষণা পৌঁছানো হয়েছে এবং ঘোষণাপত্র কবে দেবে সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে। একই সাথে আরেকটি খবর যেটা আছে এখানে, ঘোষণাপত্র না দিলে বড় বিপদ আছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান শীর্ষক সভা আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির সুপ্রিম কোর্ট উইং, এবং সেখানে বলা হচ্ছে যে ঘোষণাপত্র না দিলে বিপদ আছে। এবং এখানে বেশ কয়েকজন কথা বলেছেন। এ.এফ.এম. আব্দুর রহমান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বলেছেন তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যদি আবার কোনো সময় আসে তারা কি আপনাদের ফাঁসি দেবে না, আদর করবে না ফাঁসিতে ঝোলাবে। আবার সারওয়ার তুষার যুগ্ম আহ্বায়ক নাগরিক কমিটি, তিনি বলেছেন গণঅভ্যুত্থান কেন করতে হয়েছিল এবং কোথায় যেতে হবে তার পরিষ্কার একটা বক্তব্য ঘোষণাপত্রে আসা উচিত। আবার হাসান কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন, তিনি বলেছেন নাগরিক কমিটি যদি ঘোষণাপত্র ঘোষণা করতে চায় অন্যরা তা গ্রহণ করবে কিনা সে প্রশ্ন রয়েছে। অন্যরা যদি না গ্রহণ করে তাহলে দেশের পরিস্থিতি যেখানে যাবে সেটার দায় দায়িত্ব কারা গ্রহণ করবে। এখন এখানে আপনি বুঝতে পারছেন যে এই ঘোষণাপত্র নিয়েও নানা মত সৃষ্টি হয়ে গেছে অলরেডি, এবং নানা দলও সৃষ্টি হয়েছে, পক্ষে বিপক্ষে এটা মানে ভাগ হয়ে গেছে। এখন শুধু ঘোষণাপত্র বলে তো লাভ নাই কোনো। ঘোষণাপত্রটা হওয়া উচিত ছিল আরও অনেক আগে, শুরুর দিকে, একদম শুরুর দিকে। এখন শুধুমাত্র গা বাঁচানোর জন্য একটা ঘোষণাপত্র দিবেন। তারপরে আবার এখানে ব্যাপার আছে, সরকার কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বলে দিয়েছে তারা দেবে না। তো তারা না দিলে এটা কারা দিবে, এবং যারা দিবে তাদেরটা কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু অ্যাকসেপ্টেবল হবে। খসড়া পাঠিয়েছে বিভিন্ন দলের কাছে, ভালো কথা। এখন খসড়ার ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু যতটুকু বুঝি এই খসড়ার ভিতরে ছাত্ররা তাদেরকেই অনেক বেশি হাইলাইট করার চেষ্টা করবে বা করেছে, সেটা তো অন্যরা মেনে নেবে না। এখন কিন্তু অলরেডি এটার দাবিদার, এই বিপ্লবের এই অভ্যুত্থানের দাবিদার কিন্তু এখন আস্তে আস্তে অনেক বেরিয়ে আসছে। মানে আমি ছিলাম। আচ্ছা, তো এটা যত দেরি হবে ততই। এবং আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে প্রফেসর ইউনূসের মতন এত সম্মানিত একজন লোকের উচিত, উনি যেভাবে চিন্তা করেছেন দেশটাকে সংস্কার করে দিয়ে সুন্দর একটা করব, সেই দেশের যোগ্যতা এই দেশের নাই। সুতরাং ওনার উচিত ওনার নিজের স্বার্থে, ওনার নিজের সম্মান রক্ষার্থে যত দ্রুত সম্ভব মিনিমাম, আমি যে কথা বারবার বলি যে ন্যূনতম সংস্কার করে ইলেকশনটা দিয়ে দিতে। ইলেকশনটা দেবার পরে কি নির্বাচিত সরকার তারা সেটা ফেস করুক। কারণ অনেক কিছুই কিন্তু এই সরকার পারবে না যেটা একটা নির্বাচিত সরকার পারবে। যেটা আওয়ামী লীগ পেরেছে, যেটা বিএনপি পারবে, সেটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার পারবে না। বরঞ্চ তাদের কাঁধে বন্দুক রেখে নানান সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে না, চেষ্টা করছে অলরেডি, এবং তারা শুরু করেছে চেষ্টা নেওয়া, এবং আলটিমেটলি সেই ব্লেমগুলো কিন্তু আবার এনাদের উপরেই পড়বে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি
যত দ্রুত সম্ভব, যদি জুন জুলাইয়ের ভিতরে হয়তো ভালো, নাহলে আরও 2-1 মাস লাগুক, কিন্তু এখন ইলেকশনের পথেই যেতে হবে, কোনো বিকল্প নাই। আচ্ছা রানা হোসেন, আপনার একটা কথা বলতে চাই। আপনি কখনো কখনো অনেক কথা না খুব স্বাভাবিকভাবে বলা যায়, আবার অনেক কথার মিনিং নানাভাবে দাঁড়ায়। যেমন আপনি এখান থেকে চলে যান, একটা ধরনের, আপনি এখান থেকে চলে যান, 2 ধরনের, একই রকম একই বার্তাটা 2 ধরনের হয়। যেমন আজকে হাসনাত আব্দুল্লাহ আর একটি বক্তব্য আছে যে ফেসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে। তো এখন কে ফেসিবাদের পক্ষে লিখছে? কেউ কি লেখার চেষ্টা করছে? এখন মুশকিল হলো কি, এই যে আপনাকে আমি বললাম যে এদের হম্বিতম্বি, এইদেরকে বুঝতে হবে যে তারা আসলে কিন্তু এই সমস্ত কোনো মন্তব্য করার যোগ্য না। তারা কতটুকু জানে? এখন হাসনাত আব্দুল্লাহ যদি মনে করে যে আমি মানে মির্জা ফখরুলের চাইতে বেশি পলিটিক্স বুঝি, আমি জামাতের চাইতে বেশি বুঝি, তাহলে তো হবে না। অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। প্রতিদিনই নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি, দখল কথা, একটু আগে যদিও আপনি বলছিলেন যে যেখানে আওয়ামী লীগ ছিল সেখানে বিএনপি হয়ে যাচ্ছে, তারপরে একটু শুনতে চাই এর ভবিষ্যৎটা কি? কারা করছে এটা? কারা করছে খুব সুস্পষ্ট, এবং এই ক্ষেত্রে কিন্তু 2 দলেরই একটা চমৎকার বন্ধুত্ব আছে, খুব চমৎকার বন্ধুত্ব আছে। আমি এই সরকার আসার প্রথম থেকেই বলছি, যেহেতু আপনারা কোনো দলীয় সরকার না, সুতরাং দলের লোকজনকে মানে পালন করার দায়িত্ব আপনাদের না। না, কিন্তু এইখানে একটা ব্যাপার আছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই কিন্তু এসে বলেছেন আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, তাহলে ছাত্ররা সেই জায়গার সেই সুযোগটা নেবে না? আমি হ্যাঁ, না ঠিক আছে, ছাত্ররা নেবে না, ভালো কথা বলছেন। হ্যাঁ, তো আমি মনে করি এই যদি ওনার মানসিকতা হয়ে থাকে তাহলে ওনার পদত্যাগ করা উচিত। না না না, আমি কেন বলছি যে উনি যদি মনে করেন যে ওনার চাইতে নোবেল লরেট প্রফেসর ইউনূসের চাইতে হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস আলম এরা বেশি বোঝে বা বেশি পাওয়ারফুল, আই এম সরি, আমি এটা অ্যাকসেপ্ট করতে রাজি না। এটা উনি কিভাবে বলেছেন আমি জানি না, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। এবং এটা হচ্ছে কি অনেক আগের কথা, না আমি জানি সেটা অনেক আগের কথা, কিন্তু তাহলে দাঁড়াচ্ছে কি যে আপনি কাকে কোথায় উঠিয়ে দিচ্ছেন সেটা তো বুঝতে হবে। আমি কি অতটুকু উঁচুতে যেতে পারি কি না, যে কারণে আজকে হাসনাত আব্দুল্লাহ বলছে যে ফ্যাসিবাদের পক্ষে কেউ লিখলে তার কলম ভেঙে দেওয়া হবে। এখন না, কথাটাও কি উনি তো আর একদম বলেন নাই খারাপ, যে আপনি এখনো যদি কিছুদিনে রক্ত শুকায় নাই তাতে যদি ফেসিবাদের পক্ষে লাগেন। আমি যেটা বলছিলাম যে বলার ধরনটা নিয়ে, না বলার ধরনটা তো ঠিক আছে, কিন্তু ফ্যাসিবাদের পক্ষ মানে কি? এখানে কেউ যদি বিশ্লেষণও করে, কোনো মানে অ্যানালিটিক্যাল করে, তো সেখানে তো ফ্যাসিবাদ আসবে, সব কিছুই আসবে। সেটা পজিটিভলি আসছে না নেগেটিভলি আসছে সেটাই দেখতে হবে। সেটাই বিষয়। একেবারে শেষের দিকে এক লাইনের একটু শুনতে চাই। 22 বছর আগে আমাদের সেই তারকা মডেল, সেই তিন্নি, তাকে হত্যা করা হলো। হ্যাঁ, এটা তো সত্য ঘটনা। ব্যাপারটা তো আর হয়নি যে ওনার বুড়িগঙ্গার কাছে যায় এমনিতেই লাশটা পড়েছিল। সেখানে যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা যার কথা উঠলো, তিনি বেকসুর খালাস পেলেন এত বছর পর। এখন মজার ব্যাপার হলো কি, 22 বছর ঘটনাটা তো ঘটেছিল নাকি? হ্যাঁ, ঘটনা ঘটেছিল, তিন্নিও মারা গেছিল। হ্যাঁ, আচ্ছা, এখন এটা অভি ছিল, সে ছিল জাতীয় পার্টির। আমার কাছে যেটা অবাক লাগছে যে এতদিন পর্যন্ত কেন অভিকে নিয়ে কিছু করা হলো। সে কিন্তু শুরু থেকে পলাতক, আর এখন এই সরকারের কি প্রয়োজন হলো অভিকে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে বেকসুর খালাস করার? এই সরকারের কি প্রয়োজন হলো আমি জানি না, কিন্তু অভি হলো মিলন হত্যা মামলার আসামি, এটা কিন্তু খেয়াল রাখেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।